সরিষা গাছ যখন ছোট থাকবে বা ধরুন দুটো তিনটে পাতা হবে, সেই সময় থেকেই পাতা দেখবেন পুরো ফুটো 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 হয়ে যাচ্ছে। এখানে ফ্লিয়া বিটেল বলে এক ধরনের পোকা, ছোট ছোট কালো কালো বিন্দুর মতো মতো পোকা, ঠিক আছে। ওরা কি করবে, পাতাটাকে চেঁচে চেঁচে খাবে। খেয়ে কি করবে, অসংখ্য পাতার মধ্যে ছিদ্র তৈরি করবে এবং পাতা পুরো ঝাঁঝরা হয়ে যাবে। পরবর্তী সময়ে গাছ সেই পাতাতে ঠিকঠাক মতো ক্লোরোফিল উৎপাদন করতে পারবে না, সালোক সংশ্লেষের পরিমাণ কমে যাবে, গাছের গ্রোথ থেমে যাবে এবং গাছ হেলদি হবে না। পাশাপাশি কি হবে, ওই যে চেঁচে চেঁচে খেয়েছে, পাতা ঝাঁঝরা হয়ে গেছে, তখন যখন ধরুন সেখানে কুয়াশা বা এই ধরনের সমস্যাগুলো লক্ষ্য করা যাবে, এর মধ্যে বিভিন্ন ধরনের ফাঙ্গাল অ্যাটাক লক্ষ্য করা যাবে, ঠিক আছে। বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। সরিষা গাছ থেকে গাছের দূরত্ব কিন্তু ঠিকঠাক ভাবে মেনটেন করতে হবে। এই যে এই জায়গায় দেখুন ঘন করে বীজ ফেলা হয়েছে, তো এক জায়গায় অসংখ্য চারা বার হয়েছে এবং এই দেখুন ভেতরে ভেতরে অনেক ছোট ছোট চারা লুকিয়ে লুকিয়ে আছে, মানে এরা ঠিকঠাক ভাবে সূর্যালোক পাচ্ছে না। প্রথম দিকে যে গাছগুলো বেড়ে উঠেছে ওরা কি হয়েছে, ঢেকে দিয়েছে ওদেরকে এবং সূর্যালোক ওরা পাচ্ছে না, ওরা কিন্তু ছোট ছোটই থেকে গেছে। এই রকমের সমস্যা হবে। যত ঘন হবে গাছ তত সরু লিকলিকে হবে, গাছ মোটা হবে না। গাছ যদি আপনার মোটা না হয় তাহলে সেই গাছে সেই রকম ভাবে শাখা প্রশাখা আসবে না। শাখা প্রশাখা যদি না আসে তাহলে পরবর্তী সময়ে সুঁটির পরিমাণও কমে যাবে। সুঁটির পরিমাণ কমে গেল মানে ফলনও কমে যাবে। তো যখনই এই ধরনের এত ঘন করে আপনারা বীজ ফেলবেন বা এই যখন এতটা ঘনভাবে চারা বার হবে, আপনারা চেষ্টা করবেন 6 ইঞ্চি, 5 থেকে 6 ইঞ্চির মধ্যে যেন দুটো গাছ থাকে। গাছ থেকে গাছের দূরত্ব হবে 5 থেকে 6 ইঞ্চি। বাকি চারাগুলোকে আপনারা চটজলদি উপড়ে ফেলুন, ঠিক আছে, এই ছোট অবস্থাতেই, এবং সেগুলোকে বাজারে শাক হিসেবে বিক্রি করুন, কিছু টাকা ওখান থেকে উপার্জন হবে। কিন্তু এটা তাদের ক্ষেত্রেই সম্ভব যারা ধরুন কম দামি বীজ ব্যবহার করেছেন, হয়তো 250 টাকা 300 টাকা কেজি বীজ আপনারা লাগিয়েছিলেন, ঠিক আছে, তাদের জন্য এটা ঠিকঠাক, ওখান থেকে শাক বিক্রি করেও আপনি একটা টাকা ওখান থেকে রোজগার করতে পারবেন। কিন্তু যেগুলো দামি বীজ, মানে ধরুন 800 টাকা কেজি, 1000 টাকা কেজি, 1200 টাকা কেজি, এই বীজ যদি আপনি এত ঘনভাবে ফেলেন তাহলে কিন্তু আপনার লস। শাক বিক্রি করে কিন্তু আপনি টাকা এখান থেকে রোজগার করতে পারবেন না। তাহলে ঘন থাকুক, কিন্তু অল্প সময়ের মধ্যে 15-20 দিনের মধ্যে ওই 3-4টে পাতা যখনই তৈরি হবে সেই সময়ে ওগুলোকে উপড়ে উপড়ে, ঠিক আছে, ওই 6 ইঞ্চির দূরত্বে দুটো চারা রেখে বাদবাকিগুলোকে উপড়ে উপড়ে নিয়ে বাজারজাত করুন, শাক বিক্রি করে কিছু টাকা ওখান থেকে উপার্জন করে নিন। আর এখানে মাঝে মাঝে দেখবেন সরিষা জমিতে বেথুয়া শাক বার হবে। সেই বেথুয়া শাকগুলো আমরা চেষ্টা করি যেগুলোকে নষ্ট করব বা কি আগাছানাশক স্প্রে করব, একদমই করার কোনো প্রয়োজন নেই। বেথুয়া শাকগুলোকে একটু বেড়ে উঠতে দিন, ওগুলোকেও বাজারজাত করুন, বিক্রি করুন, ভালো দাম পাওয়া যায়। যদি না পারেন তাহলে ওগুলোকে রেখে দিন, ওগুলোর বীজগুলো সংগ্রহ করার চেষ্টা করুন। এবং বেথুয়া শাকের বীজ আপনার 500 থেকে 600 টাকা কেজি দামে কিন্তু বাজারে বিক্রি হয়, তাহলে সেই সুযোগটাও কিন্তু আপনারা নিতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সরিষা চাষে প্রথম সেচ কখন প্রয়োগ করব। তো সেচ ওই রকম কোনো নির্দিষ্ট সূত্র নেই যে আপনি 20 দিনের মাথায় প্রয়োগ করুন, 25 দিনের মাথায় প্রয়োগ করুন, সেটা না। আপনার গাছের যদি গ্রোথ ঠিকঠাক আছে, এই জমির মতো যদি আপনার গাছ হয়ে গেছে, 3-4 পাতা বার হয়ে গেছে, ঠিক আছে, তাড়াতাড়ি করে সেচটা দিন, কারণ গাছের গ্রোথটা যাতে অব্যাহত থাকে। তবে ওভার ওয়াটারিং কিন্তু কোনো সময় করা যাবে না। সরিষার জমিতে যদি জল একটু বেশি জমা হয়েছে, সেই সরিষা গাছের কিন্তু আর বৃদ্ধি কোনোভাবেই করাতে পারবেন না এবং গাছের পাতা হলুদ হবে, গাছ বেটে বেটে হয়ে থাকবে, কোনো বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাবে না। তাহলে একেবারে হালকা পরিমাণে সেচ দিন। প্রয়োজন যদি হয় তাহলে আপনি 10-12 দিন পর আরেকটা হালকা সেচ দিন, ঠিক আছে, কিন্তু কখনো ডুবিয়ে সেচ দেওয়া যাবে না, ঠিক আছে। হালকা সেচ দিন যাতে মাটির ময়েশ্চারটা মেনটেন থাকে, তাহলেই দেখবেন গাছ একবারে চড়চড়িয়ে বাড়বে এবং পরবর্তী সময়ে দেখবেন দারুণ ফলন পাওয়া যাবে। আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে সরিষা গাছের মূল ফুলে যায়, শেকড় ফুলে যায়, অনেকে একে নেমাটোডের আক্রমণের সাথে গুলিয়ে ফেলেন, কিন্তু এটা নেমাটোডের সাথে এর কোনো সম্পর্ক নেই। মাটির পিএইচ লেভেল যদি খুবই কমে যায়, ঠিক আছে, বা আম্লিক হয়ে যায় বেশি পরিমাণে, তখনই কিন্তু এই ধরনের সমস্যাগুলো আসে। তাহলে ওই ধরনের জমিতে আপনারা কি করবেন, চুন এবং ব্লিচিং পাউডার ব্যবহার করবেন।
তারপরে কিন্তু আপনারা পরবর্তী সময়ে 1-2 বছর ওখানে রেস্ট দিয়ে সরিষা চাষ না করে তার পরবর্তী সময়ে আপনারা সরিষার চাষ করবেন। দেখবেন পরবর্তী সময়ে এই সমস্যাটা কেটে যাবে। এখন ধরুন যারা সরিষা লাগিয়ে ফেলেছেন তারপরে এই ধরনের সমস্যা আসছে, তখন আপনারা কি করবেন, চিলেটেড ক্যালসিয়াম প্রতি লিটার জলে 1 গ্রাম হারে গাছের গোড়ায় কি করবেন, ভালোভাবে ভিজিয়ে 7 দিন ছাড়া ছাড়া অন্তত 2 থেকে 3টে স্প্রে করবেন, তাহলে দেখবেন সমস্যাটা অনেকটাই কম হবে। তো দর্শক বন্ধুরা, আজকে আলোচনা হবে সরিষা চাষের প্রথম পর্যায়ের পরিচর্যা নিয়ে, অর্থাৎ সরিষা গাছ বেরিয়ে যাওয়ার পরে প্রথম 25 থেকে 30 দিনে কোন কোন যত্ন পরিচর্যা নিলে পরবর্তী সময়ে ভালো ফলন পাওয়া যাবে, সেই সব বিষয় নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা হচ্ছে। তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখতে থাকুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে থাকুন। যদি আপনাদের সরিষার জাত বেটে হয়, অনেক খাটো বেটে জাতের সরিষা থাকে, তাহলে আলাদা গল্প। কিন্তু আপনি যদি পারফেক্ট সময়ে সরিষাটা রোপণ করেন এবং যদি দেখেন এই রকম ছোট ছোট গাছে ফুল এসে যাচ্ছে, আপনাকে কি করতে হবে, এর হেড পিঞ্চিং কিন্তু করতে হবে। এইভাবে ডোগাটাকে, মাথাটাকে ভেঙে দেবেন। এই দেখুন এখানেও ফুল এসেছে, এইভাবে মাথাটা আপনাদেরকে ভেঙে দিতে হবে। ভেঙে দিলে কি হবে, পরবর্তী সময় এখান থেকে আরো নতুন নতুন শাখা প্রশাখা বার হবে এবং গাছগুলো কিন্তু পরবর্তী সময় ঝোপালো হবে। গাছ আপনাকে কিন্তু বেশি ফলনের জন্য অতি অবশ্যই ঝোপালো করতেই হবে। তাহলে আমাদের প্রথমে যে টার্গেটটা থাকছে সেটা হচ্ছে গাছকে পুষ্ট করতে হবে, মোটা করতে হবে, তাহলে পরবর্তী সময়ে বেশি পরিমাণে শাখা প্রশাখা আসবে এবং বেশি পরিমাণে শাখা প্রশাখা এলেই তবেই আমরা কিন্তু বেশি পরিমাণে ফলন পাবো। তো গাছকে যদি প্রথম অবস্থায় মোটা করতে হয়, শক্তপোক্ত করতে হয়, তাহলে আমাদেরকে প্রথমে দূরত্বটা, গাছ থেকে গাছের দূরত্বটা মেনটেন করতে হবে, যেটা আমি প্রথমেই আলোচনা করেছি। এবং পরবর্তী ধাপে যে গুরুত্বপূর্ণ বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে ফসফরাস বা ফসফেট বেসড যে সমস্ত খাবারগুলো রয়েছে, সেই খাবারের যোগান মাটিতে কিরকম রয়েছে। যদি ফসফরাসের ঘাটতি মাটিতে থাকে তাহলে কিন্তু গাছ মোটা হবে না, শক্তপোক্ত হবে এবং পরবর্তী সময়ে কিন্তু গাছে বেশি পরিমাণে শাখা প্রশাখাও আসবে না। তাহলে ধরুন আমরা কি করি, এই ঘাটতিটা মেটানোর জন্য আমরা যেগুলো ধরুন ফসফেট বেসড যে ফার্টিলাইজারগুলো রয়েছে, যেমন ধরুন 1846-0 বা 1428-0, এই ধরনের ফার্টিলাইজারগুলো, বা যেগুলো ধরুন দানাদার এসএসপি, সেগুলো আমরা এই প্রথম চাপানে দেওয়ার সময়, সেচ দেওয়ার পরে আমরা কি করি, ছিটিয়ে দিই যাতে এই ঘাটতিটা মেটানো যায়। কিন্তু এতে আপনি কিন্তু ফসফেটের ঘাটতি মেটাতে পারবেন না, কারণ ফসফেট কি হলো, আপনার মাটির উপরে যদি পড়ে থেকে যায় এটা গাছ নিতে পারবে না। শেকড় অঞ্চলে কিন্তু ফসফেটটা দিতে হবে, তবেই গাছ এটাকে নিতে পারবে। এবং গাছ এটা যদি না নিতে পারে তাহলে কিন্তু আপনার টাকা খরচ করাই হবে, কাজের কাজ কিছুই হবে না। তাহলে এর বেস্ট সমাধান হচ্ছে যে ওয়াটার সলুবেল এনপিকে আছে 1261-0, এটা আপনারা প্রতি লিটার জলে 3 গ্রাম হারে স্প্রে করবেন এবং তার সাথে যেগুলো হিউমিক, ফুলভিক এবং পটাশিয়ামের যে গ্রেনুয়েলস গুলো পাওয়া যায় স্প্রের জন্য, সেটা আপনারা কি করবেন, 1.5 থেকে 2 গ্রাম হারে মেশাবেন। এবং এই যে 1261-0, এটা প্রতি লিটার জলে 3 গ্রাম হারে আপনারা মেশাবেন। দুটোকে একসাথে মিশিয়ে এই যে প্রথম সেচ দিলেন, তারপরেই 7 দিন ছাড়া ছাড়া দুটো স্প্রে করুন। তাহলে কি হবে, এই ফসফেটের ঘাটতিটা মেটানো যাবে, গাছ দেখবেন হেলদি হচ্ছে, পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে এখানে কিন্তু শাখা প্রশাখা বার হবে। বাংলাদেশে এই যে 1261-0 এই ফর্মে কিন্তু ওয়াটার সলুবেল এনপিকে পাওয়া যায় না। আপনাদের ওখানে দেখবেন আমেরিকান এনপিকেস এটা পাওয়া যায়, ঠিক আছে, বা আপনারা ধরুন ভিটামিক্স এটা আপনারা পেয়ে যাবেন। তাহলে এইগুলো আপনারা প্রতি লিটার জলে 5 থেকে 6 গ্রাম হারে মিশিয়ে এই স্টেজে স্প্রে করতে পারেন। ওখানে নাইট্রোজেনও রয়েছে, ফসফেটও রয়েছে, পটাশও রয়েছে, আর পাশাপাশি সালফারও রয়েছে, যেটা কিন্তু এই সরিষার জন্য খুবই উপযুক্ত হবে। তাহলে আপনারা এটাও কিন্তু ব্যবহার করতে পারেন। দর্শক বন্ধুরা, এই যে আপনারা এনপিকে 1261-0 এবং হিউমিক অ্যাসিডের যে স্প্রেটা করলেন প্রথম সেচ দেওয়ার পরে, তার 2 দিন পরে কিন্তু আপনাদেরকে একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশকের স্প্রে অতি অবশ্যই করতে হবে। ছত্রাকনাশক এখানে প্রিভেন্টিভ হিসেবে স্প্রে করে রাখা ভালো, কারণ সরিষার জমিতে পাউডারি মিলডিউর সমস্যা আছে, ডাউনি মিলডিউর সমস্যা আছে, অল্টারনেরিয়া লিফ স্পটের সমস্যা আছে, ঠিক আছে। তাহলে এই যে এই ধরনের সমস্যাগুলো যাতে না আসে, সেই জন্য আমরা কি স্প্রে করব না, প্রিভেন্টিভ হিসেবে আমরা বায়ারের অ্যান্ট্রাকলের স্প্রে করব। এটা আমরা নেব প্রতি লিটার জলে 3 গ্রাম, ঠিক আছে, এবং এটা ভারতবর্ষ বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায়। তার সাথে আমরা নেব ভ্যালিডামাইসিন 3%, এটা আমরা নেব প্রতি লিটার জলে 2 ml, ঠিক আছে।
ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতে ভ্যালিডামাইসিন পাওয়া যায়। এই ভ্যালিডামাইসিন এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াসাইড এবং এটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে। সরিষার জমিতেও কিন্তু ব্ল্যাক রটের ভালো রকম সমস্যা লক্ষ্য করা যায়। তাহলে যাতে এই ধরনের সমস্যা না আসে সেই জন্য আমরা এখানে ব্যাকটেরিয়াসাইড হিসাবে ভ্যালিডামাইসিনকে নিলাম। এবং তার সাথে কীটনাশক, ওই যে বললাম ফ্লিয়া বিটেল পাতা ঝাঁঝরা করে দেবে, এই সমস্যাটাকে কন্ট্রোল করার জন্য বা যাবতীয় শোষক পোকাগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা নেব বায়ারের কনফিডার। এটা নেব প্রতি 15 লিটার জলে 10 ml। এবং বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন আপনারা নেবেন ইমিটাপ। ইমিটাপটা আপনারা নেবেন প্রতি 15 লিটার জলে 8 ml। এই তিনটেকে আলাদা আলাদাভাবে গুলে নিয়ে একসাথে মেশাবেন এবং তারপরে এই সময় অতি অবশ্যই একটা স্প্রে করে দেবেন। তাহলে কি হবে, সমস্ত দিকটাই কিন্তু মেনটেন থাকবে। আর এই যে ফাঙ্গিসাইডটা ইনসেকটিসাইডটা স্প্রে হচ্ছে তার ঠিক 5 থেকে 6 দিন পরে আপনারা 1261 এবং হিউমিক অ্যাসিডের আবার আরেকটা কিন্তু আপনারা পুনরায় স্প্রে করবেন। তাহলে দেখবেন গাছের গ্রোথ ঠিকঠাক থাকবে, গাছ হেলদি হবে, মোটা হিষ্টপুষ্ট হবে। পরবর্তী সময়ে দেখবেন গাছ ঝোপালো হবে এবং আপনি ভালো রকম ফলন নিশ্চিত করতে পারবেন।